চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি আয় বাড়াতে 2017 সালে বিসিকের নেতৃত্বে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি আনা হয় সাভারের হেমায়েতপুরে। বিপুল বিনিয়োগের 9 বছর পার হলেও এখনও দাঁড়াতে পারেনি এ নগরী। মালিকরা বলছেন, সিইটিপি ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না উঠায় পাওয়া যাচ্ছে না এলডব্লিউজি সনদ। মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপীয় ক্রেতারা। এমন অবস্থায় আসন্ন কোরবানির ঈদে পশুর চামড়ার দাম বাড়ানো মরার উপর খাড়ার ঘা হিসেবেই ভাবছেন ব্যবসায়ীরা। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যেভাবে চামড়ার বিপণন কর্মযজ্ঞে মুখর হবার কথা ছিল 9 বছরে, সেরকম মুখর হয়নি সাভারের হেমায়েতপুরের ট্যানারি শিল্পনগরী। রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প যখন সাভারে নেওয়া হয়, তখন বলা হয় এই নগরী হবে পরিবেশ বান্ধব, আকৃষ্ট করা যাবে ইউরোপের ক্রেতাদের, পাওয়া যাবে লেদার ওয়ার্কিং গ্রুপের এলডব্লিউজি সনদও, এতে চামড়ার দাম বেশি পাওয়া যাবে। ব্যবসায়ীরা বলছেন, সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের বা সিইটিপির কাজ এখনও শেষ হয়নি, গড়ে ওঠেনি বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, যে কারণে পাওয়া যাচ্ছে না এলডব্লিউজি সনদ। কাস্টমার কিন্তু আছে, একমাত্র আমরা সার্টিফিকেটের জন্য আটকায় আছে। আর ইদানিং যে লোডশেডিংটা হচ্ছে, আমাদের মূল কিন্তু বিদ্যুৎ। লোডশেডিং ঠিক যদি ঠিক বারবার গণনা হতে থাকে, তাহলে কিন্তু আমাদের ড্রামের ভিতরে চামড়া নষ্ট হয়ে যাচ্ছে। এখন ট্যানারি মালিকরা বলছেন, বর্তমান নাজুক অবস্থায় বাড়তি দামে চামড়া কেনা তাদের জন্য দুরূহ। আমাদের কোনো ক্রেতা নাই, একমাত্র চায়না সিন্ডিকেটের কাছে আমরা জিম্মি। এবারে যে দাম দিচ্ছে, এই দামে চামড়া কিনলে আমাদের ফ্যাক্টরি এমনি দেওয়ালিয়া হয়ে যাবে। দেওয়ালিয়া তো আসি, আরও দেওয়ালিয়া হয়ে যাব, কারণ আমার বিক্রি তো নাই। গভর্নমেন্ট আমাকে এলডব্লিউ সার্টিফিকেট দেখ, আমি যদি বিক্রি থাকে আমার $3, সে মাল বিক্রি করতেছি 50 সেন্ট। এখন আমি তাহলে দামটা কীভাবে আনবো? ট্যানারি মালিকরা আরও জানান, বর্তমানে সাভার শিল্পনগরীর সক্ষমতা কম, তাই ঈদের পর 10 দিন ঢাকার বাইরের চামড়া ঢাকায় প্রবেশে যে কড়াকড়ি দিয়েছে, তাতে সাধুবাদ দেওয়া উচিত। না, আমাদের সিইটিপির সক্ষমতা আপনারা জানেন একটু কম আছে। যদি ঢাকার মালটা আমরা প্রথমে প্রসেস করি, তার পরবর্তীতে আমরা ঢাকার বাইরে চামড়া যখন আসবে, তখন আমরা এটা প্রসেস করলে আমাদের সিইটিপির উপর যেই চাপটা, সেটা অনেকটাই কমে যাবে। যদিও সিইটিপি কর্তৃপক্ষের দাবি, গতবারের তুলনায় এবার কোরবানির ঈদের পশুর চামড়া নেবার প্রস্তুতি অনেক ভালো। সাপোর্টিং হিসেবে নতুন একটা আমরা ড্রাইভেটটা করেছি। 9টা ড্রাইভেট আমরা এই 30 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাতে হবে কি, আমাদের স্লাস সিস্টেমটা ব্যাপকভাবে ডেভেলপ করবে এবং আমাদের ক্যাপাসিটি দিয়ে হেল্প করবে। আমরা পাশাপাশি যেটা করেছি, আমাদের 4টা ব্লুয়ার ছিল, এখন 12টা ব্লুয়ার চলবে। আমরা যে ইয়েটা করেছি, যে আমাদের সলিড ওয়েস্টে আমরা 30%, টোটাল সলিডের 30% পর্যন্ত আমরা ব্যবহার উপযোগী করার ব্যবস্থা করেছি। ট্যানারি শিল্পনগরীতে বর্তমানে 162টি কারখানা রয়েছে, চালু আছে 161টি কারখানা। বৈশ্বিক স্বীকৃতির অভাবে আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে শুধু চীনে চামড়া রফতানি করতে হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীদের। হাসান আহমেদ, 71। এবার ঈদুল আজহাকে সামনে রেখে বিদেশ থেকে কোনো লবণ আমদানি না করায় খুশি নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা। তারা বলছেন, এতে ভালো মতো ব্যবসা করতে পারবেন তারা। তবে কেউ যেন সিন্ডিকেট করে অতি মুনাফা না করতে পারে, সেজন্য প্রশাসনের তদারকির দাবি তাদের। আর বিসিক বলছে, বর্তমানে দেশে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে, তাই কোনো সমস্যা হবে না। হাবিবুর রহমানের তথ্য, ছবিতে প্রতিবেদন। সারা দেশে লবণের যে কয়টি বড় পাইকারি মোকাম রয়েছে, তার মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ। কোরবানির ঈদকে কেন্দ্র করে এখানে বেড়েছে কর্মব্যস্ততা। ব্যবসায়ীরা জানান, বর্তমানে 74 কেজির এক বস্তা মোটা লবণ বিক্রি হচ্ছে 950 টাকায়। যে পরিমাণ লবণ মজুদ আছে, তাদের চাহিদা পূরণে কোনো সংকট হবে না। এবছর আমাদের 74 কেজি লবণের বস্তা হচ্ছে আপনার 950 টাকা করে। আর কোরবানি উপলক্ষে আমদানি হচ্ছে না। আর আমরা নারায়ণগঞ্জের মধ্যে 50% কোরবানি লবণ দিতে সক্ষমতা রাখি। কোরবানি উপলক্ষে লবণের ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে লবণ আছে। মূল্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে যদি সিন্ডিকেট হয়। এদিকে চলতি মৌসুমে বিদেশ থেকে কোনো লবণ আমদানি না করায় খুশি ব্যবসায়ীরা। তবে সিন্ডিকেটের কারণে লবণের দাম বাড়ার আশঙ্কা তাদের। কোরবানি উপলক্ষে নারায়ণগঞ্জে বা বাংলাদেশে লবণের সংকট হবে না। আর নারায়ণগঞ্জ জেলায় প্রায় 46,000-এর মতো আপনার কোরবানি হবে। আর 50% লবণ ক্ষমতা দেওয়ার মতো, সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি। মূল্য বৃদ্ধি একটা কারণে আংশিক হতে পারে, সেটা হলো ট্রান্সপোর্ট পরিবহনের জন্য একটু কৃত্রিম সংকট হয় সাধারণ। এটা অন্য কিছু, লবণের সংকট নেই।
না, লবণের ঘাটতির কোনো পসিবিলিটি দেখছি না। নারায়ণগঞ্জ লবণ মিল মালিক সমিতির সভাপতি জানান, কক্সবাজারের চাষিদের কাছ থেকে কয়েকবার হাত বদল হয়ে লবণ পৌঁছায় ঢাকা নারায়ণগঞ্জের মিলে। এতে প্রতিবারই মুনাফার বড় একটা অংশ চলে যায় মধ্যস্বত্বভোগীদের পকেটে। তাই দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের দৌরাত্ম্য মুছে ফেলার দাবি তার। লবণগুলি উৎপাদন করার সাথে সাথে মিলারদের আপনি ডিস্ট্রিবিউট করে দেন, যাতে মাঝখানে আর কোনো খৈরা বা কোনো রকম মধ্যস্বত্বভোগী না থাকতে পারে। আপনারা ডাইরেক্ট এটা করে দেন, তেলে দেখবেন যে লবণের বাজার কম থাকবো, স্থিতিশীল থাকবো, চাষিরা ন্যায্য মূল্য পাবে। বিসিকের কর্মকর্তারা বলছেন, বাজার স্থিতিশীল রাখতে কাজ করছেন তারা। সিন্ডিকেটগুলো আসলে সবসময় সক্রিয় হতে চায়, কিন্তু এটার জন্য বিসিক সবসময় সজাগ আছে। মনিটরিং টিমগুলো এই জন্যই গঠন করা, যাতে তারা কৃত্রিম সংকট তৈরি করে সমস্যা না তৈরি করতে পারে। নারায়ণগঞ্জে এবছর কোরবানিতে লবণের প্রয়োজন ৭৩,৯৬৭ মেট্রিক টন, আর মজুদ আছে ১,১৯,০০০ মেট্রিক টন। আব্দুল আল মামুন, ৭১। এ নিয়ে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, একটু পশুর পেছনে কতটুকু লবণ দরকার এবং সেই অনুযায়ী এই মুহূর্তে জেলায় কি পরিমাণ লবণ মজুদ আছে এবং দাম বাড়তির কোনো অভিযোগ পেয়েছেন কিনা? ফারজানা, প্রতি বছর কুরবানির সময় আসলে সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে শুরু করে চামড়া প্রক্রিয়াজাত এবং রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু অভিযোগের উঠে, তার মধ্যে বেশি উঠে হচ্ছে লবণ ব্যবসায়ীদের বিরুদ্ধে। এবং এই লবণ নিয়ে যে কারসাজি পূর্বের যে ঘটনাগুলো হচ্ছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু সরকার আমদানিও করেছিল। তো এবছর কিন্তু লবণ আমদানির তেমন কোনো প্রয়োজন ছিল না, কারণ প্রয়োজনের তুলনায় নারায়ণগঞ্জে প্রায় ১,১৯,০০০ মেট্রিক টন লবণ রয়েছে এবং চাহিদা রয়েছে মাত্র ৭৩,০০০-এর কিছু বেশি। এছাড়াও ভোক্তা ডিলার পর্যায়েও প্রায় ৩৫০ মেট্রিক টন লবণ মজুত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা বলছে যে নারায়ণগঞ্জের প্রয়োজন শেষ করে তারা বাংলাদেশের অন্য জেলাও তারা লবণ এবার আসলে সরবরাহ করতে পারবে। তবে যেটা প্রতিবারের মতো হয়ে থাকে যে আসলে যখন কোরবানির গরুর চামড়া প্রসেস করার সময়টা শুরু হয়, ঠিক ওই সময়ের মধ্যে আসলে একটা সিন্ডিকেট খুব শক্তিশালী হয়ে কাজ করে। এবং প্রতি বছরে আমরা দেখতে পেয়েছি তখন লবণের দামের কারণে আসলে এই চামড়া প্রক্রিয়াজাতকরণের যে খরচটা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু চামড়ার দামটা প্রান্তিক পর্যায়ে পায় না। এবছর কিন্তু নারায়ণগঞ্জে প্রায় ৯৯,২৭২টি পশু কোরবানি হবে সরকারিভাবে আমরা জানতে পেরেছি, এবং যদিও বেসরকারি পর্যায়ে তার পরিমাণটা বেশি, তাই সেক্ষেত্রে যে পরিমাণ লবণ দরকার সেই ৭৭৩,০০০ মেট্রিক টনে কিছুটা বেশি, সেক্ষেত্রে কিন্তু ১,০০,০০০ টনের উপরে কিন্তু মজুদ অলরেডি রয়ে গেছে। তবে বিসিক বলছে যে তারা যে কোনো ধরনের এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে তারা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম থেকে কৃষি পর্যায়ে যে লবণটা নারায়ণগঞ্জে আসে, সেখানে কৃষকদের একটা অভিযোগ তারা ছিল যে তারা লবণ উৎপাদনের ক্ষেত্রে যে মূল্যটা হয় ৮ টাকা ৩৫ পয়সা, কিন্তু তারা অনেক সময় এই দামে বিক্রি করতে পারে না। এই জায়গাটি কিন্তু নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন, এবং সেখানকার ব্যবসায়ীরা আমাদেরকে এমনটা বলেছেন যে তারা যদি সরাসরি কৃষক থেকে লবণটা নিতে পারতো তাহলে কিন্তু ভোক্তা পর্যায়ে তারা কম দামে দিতে পারতো। আর আপনি জেনে থাকবেন নারায়ণগঞ্জে প্রায় অনেক পরিমাণ লবণ লাগে, যেটা হচ্ছে শিল্প খাতে ব্যবহার হয়ে থাকে। এই লবণটার বাইরে কিন্তু আসলে যে লবণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে যেটা খাবার লবণ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। আর গরুর চামড়া রক্ষণাবেক্ষণের মধ্যে যে চামড়াটা ব্যবহার করা হয় সেটা সাধারণত খাবারের উপযোগী কিংবা কাছাকাছি ক্রুড লবণ থেকে একটু উন্নত মানের একটু লবণ, সেটা যথেষ্ট পরিমাণ মজুদ আছে ফারহান এখন পর্যন্ত। তবে সিন্ডিকেটের ব্যাপারে জেলা প্রশাসক কিংবা পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এরকম কোনো কিছু ঘটনা ঘটবে না বলে আশা করা যাচ্ছে ফারজানা এবার নারায়ণগঞ্জ। ধন্যবাদ হাবিব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিবুর রহমান। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে ২০১৭ সালে বিসিকের নেতৃত্বে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর করা হয়েছিল সাভারের হেমায়েতপুরে। তবে বিপুল বিনিয়োগের ৯ বছর পার হলেও সেটি এখনো দাঁড়াতে পারেনি। এই বিষয়ে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাইয়ান বিনামিন। রাইয়ান, ৯ বছর পার হলেও ট্যানারি পল্লী এখনো কেন দাঁড়াতে পারেনি এবং এর জন্য কোন বিষয়গুলোকে ব্যবসায়ীরা দুষছেন সেটি জানাবেন। ব্যবসায়ীরা যেটা বলছেন, মূলত
এখানকার যে সিটিপি ব্যবস্থাপনা পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, এই দুটি কারণেই মূলত ট্যানারি এখনো পর্যন্ত দাঁড়াতে পারছে না সাভারে আসা 9 বছর পরেও। এর বাইরে যেটা আছে শুধুমাত্র এই মানে বর্জ্য ব্যবস্থাপনা এবং সিটিপির যে ব্যবস্থাপনা, এর কারণে তারা ইউরোপের মার্কেটে ঢুকতে পারতেছে না, পাশাপাশি যুক্তরাষ্ট্রের মার্কেটে ঢুকতে পারতেছে না, পুরোপুরি চায়নার উপর ডিপেন্ডেন্ট। এ কারণে মূলত যে চায়নার একক আধিপত্য চালাচ্ছে এবং ব্যবসায়ীরা বলছেন হাজারীবাগে থাকা অবস্থায় তারা যে চামড়া প্রতি বিক্রি করতেন প্রায় $1.5 সেই চামড়া এখন তারা বিক্রি করছেন 50 সেন্টে 45 সেন্টে, এবং এই পুরো দায়টা শুধুমাত্র তারা চায়নার উপরে দিচ্ছেন। যে এই যে বিসিক যে ব্যবস্থাপনা করছে, বিসিক তো মূলত ক্ষুদ্র শিল্পের জন্য, কিন্তু এত বড় একটা প্রজেক্ট বিসিক কেন হাতে নিল এই প্রশ্নটা তারা তুলছেন। যে বিসিক যেহেতু এটার জন্য দক্ষ না, ফলে বিসিকের এই এত বড় একটা প্রকল্প হাতে নেওয়া একদমই ঠিক হয়নি। এ কারণে বিসিক কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি এই ট্যানারি শিল্পের যে ব্যবস্থাপনা, অর্থাৎ এখানে বড় বড় হাজারীবাগ থেকে সবগুলো চলে এসেছে কিন্তু তারপরও দাঁড়াতে পারেনি। আর এই বিসিকে কিন্তু তাদের যে ব্যবস্থাপনা সেটি পুরোপুরি এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। এ কারণে প্রতি বছর এখানে এইরকম যে অব্যবস্থাপনা সেটি দেখতে পাচ্ছেন এবং ব্যবসায়ীরা খুব প্রকাশ করছেন। পাশাপাশি বিসিকের যারা কর্মকর্তা আছেন, বিসিকের কর্মকর্তারা কিন্তু দায় স্বীকার করছেন যে তারা এখনো পর্যন্ত প্রপার ব্যবস্থাপনা করতে পারেননি। এ কারণে ব্যবসায়ীরা মূলত দাবি তুলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে সিটিপিটা কার্যকর করা হোক। কারণ পাশে ধলেশ্বরী নদী আছে, প্রতিনিয়ত ধলেশ্বরী নদী দূষিত হচ্ছে, পাশাপাশি এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। ইউরোপের মার্কেটে ঢুকতে হলে প্রথম যে শর্ত থাকে সেটা হচ্ছে পরিবেশ দূষণ করতে পারবে না। কিন্তু এই পরিবেশ দূষণের কারণে কিন্তু এই বাংলাদেশের যে চামড়া শিল্প আছে তারা ইউরোপের মার্কেটে ঢুকতে পারছে না। আর এই হেমায়তপুরের যে ট্যানারি শিল্প আছে, এখানে 162টা কারখানা আছে, এর মধ্যে শুধুমাত্র একটা কারখানা ইউরোপের মার্কেটে যাওয়ার যে স্ট্যান্ডার্ড সেটি নিতে পেরেছে। এর মধ্যে অ্যাপেক্স আছে, বের মতো বড় ফ্যাক্টরি আছে, তারা এখন নিজেদের মতো অর্থাৎ নিজস্ব অর্থায়নে তারা সিটিপি ব্যবস্থাপনা করছে। কারণ তারা বলছে যে যদি আমরা এটা না করতে পারি, আমরা এখানে যে পরিমাণ ইনভেস্ট আমরা করেছি সেটা আমরা তুলতে পারবো না, অর্থাৎ আমাদের সবই চলে যাবে এখান থেকে। এই কারণে তারা নিজস্ব ব্যবস্থাপনা অর্থাৎ যত টাকায় লাগুক তারা এই ব্যবস্থাপনা অর্থাৎ সিটিপি যে ব্যবস্থাপনা সেটি তৈরি করছে এবং গড়ে তোলার চেষ্টা করে। সরকারের কাছ থেকে মধ্যে তারা অনুমোদনও পেয়েছে। এর বাইরে সিটিপি যারা নিয়ন্ত্রণ করছে তারা বলছে যে আগের থেকে সিটিপি অনেক ভালো, কিন্তু ধন্যবাদ রাইয়ান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাভার ট্যানারি পল্লীর খবর জানাচ্ছিলেন সহকর্মী রাইয়ান বিন আমিন। কোরবানি ঈদের বাকি আর মাত্র 8 দিন। শেষ সময়ে পশুর পরিচর্যায় ব্যস্ততা সিলেটের খামারিদের। তারা জানান খাবারের দাম বেশি হলেও পশুর যত্নের কোনো কমতি রাখেননি। তবে চোরা পথে ভারতীয় গরু আসা নিয়ে তারা চিন্তিত। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান চাহিদার তুলনায় কোরবানির পশু প্রস্তুত রয়েছে প্রায় দ্বিগুণ। মোহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদকে সামনে রেখে পশু বিক্রির জন্য প্রস্তুত জেলার বিভিন্ন খামারিরা বলছেন গোখাদ্যের দাম বেশি হলেও পশুর যত্নে কোনো কমতি রাখেননি। তবে চোরা পথে ভারতীয় গরু আসা নিয়ে চিন্তিত তারা। আমার এখানে 50টা গরু আছে, মানে ঈদের কোরবানি বিক্রি করার জন্য, এবং গরুগুলা মানে সর্বনিম্ন 80,000 এবং সর্বোচ্চ 6 লাখ টাকা দামের গরু আছে। ইন্ডিয়ার গরু আমাদের এখানে ঢুকেই পড়ে, তাহলে যারা আমরা খামারি আছে তারা আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব। সেজন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে কোনোভাবে যাতে ওই ইন্ডিয়ার গরু বাংলাদেশে প্রবেশ না করে। প্রতি বছর লস খাইতে আমরা বিভ্রস্ত না হই, আমরা আবার উঠে দাঁড়াইলাম। বাট এই বছর আমরা আশা করলাম যে আমরা ভারত থাকি গরু আইতো না, যদি গরু হয় ভারত থাকি তা আমরা এই কষ্টটা বিফলে যাইব, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হইব। তারা জানান প্রবাসী এলাকা হিসেবে পরিচিত এই জেলার উন্নত ও সুন্দর কোরবানির পশুর চাহিদা থাকে সবসময়, যে কারণে শুধু সিলেট নয় কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে বড় আকারের গরু আসে এখানে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান জেলার বিভিন্ন খামারের প্রয়োজনের তুলনায় মজুত রয়েছে প্রায় দ্বিগুণ পশু। আমরা আমাদের উপজেলা পর্যায়ের যারা কর্মকর্তা আছে এবং আমরাও বিভিন্ন খামারে যখনই আমরা ভিজিটে যাচ্ছি উপজেলাগুলোতে, তখন আমরা খামারগুলো ভিজিট করতেছি এবং আমাদের জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা তাদের নিয়মিত পরিদর্শন তারা করে। সিলেট জেলায় এবার ৭,৭৮২টি ছোট বড় মাঝারি খামারে কোরবানির জন্য পশু প্রস্তুত করা হয়েছে ১,২২,০৭৮টি। আর জেলার কোরবানির পশুর চাহিদা রয়েছে ৮৩,৫৪১টি। শাকিলা শম্পা, ৭১।
ভূমধ্য সাগরের ধূসর মরুভূমিতে নয়, মরুভূমির জাহাজ নামে পরিচিত উটের দেখা মিলেছে বাংলাদেশে। যশোরের বেনাপোলে পুটখালী গ্রামে একটি খামারে আনা হয়েছে 7টি উট, যা এবার কোরবানির হাটে বিক্রির জন্য লালন পালন করা হচ্ছে। এরই মধ্যে একটি বিক্রিও হয়েছে। উটগুলোকে দেখতে খামারে ভিড় করছেন এলাকার মানুষ। মুসলিম উদ্দিন পাপ্পুর তথ্য, ছবিতে প্রতিবেদন। ছবিতে থাকা উটের দেখা মিলছে যশোরের বেনাপুলের পুট গ্রামে। এখানকার নাসিরের খাটাল নামের একটি খামারে উট দেখে খুশিতে মেতেছেন গ্রামের মানুষ। খামারের লোকজন জানান, ঈদে বিক্রির জন্য 1 বছর আগে সৌদি আরব থেকে 7টি উট আমদানি করা হয়, যার প্রতিটির উচ্চতা 12 থেকে 15 ফুট। এই ঈদে এর এক একটির দাম হাঁকা হচ্ছে 30 থেকে 32 লাখ। এরই মধ্যে একটি বিক্রিও হয়ে গেছে। রাজকীয় সেবা যত্নে অভ্যস্ত এসব উটগুলোকে বিশেষ যত্নে লালন পালন করা হয় জানান খামারিরা। নিয়ম করে প্রতিদিন সকালে গোসল করানো ছাড়াও খাওয়ানো হয় ছোলা, ভুট্টা আর ঘাস। উটগুলোকে দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থী ও ক্রেতারা। অনেকে আসেন পুরো পরিবার নিয়ে। কেউ উটের সাথে ছবি তোলেন, কেউ বা ভিডিও করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুটখালী নাকি উট আসছে এখানে কুরবানি ঈদ উপলক্ষে। এটা মরুভূমির প্রাণী, তো আমরা সচরাচর কিন্তু দেখতে পারি না। তো যার জন্য দেখার জন্য এত দূর দূরান্তের থেকে ছুটে আসলাম। সৌদি মরুভূমিতে থাকে এই উটগুলো, খুব ভালো লাগছে। বাংলাদেশে আসছে, খামার হয়েছে বাংলাদেশে, আমাদের খুব ভালো লাগছে আর কি যে উটগুলো দেখে। আমরা তো প্রথম দিন এসে দেখি মনে করেন যে অবাক হয়ে গেছি যে আমরা দেখতে যাবো কোনদিন ভাবতে এই দেশটা কিন্তু এই মরুভূমিতে পাওয়া যায়। এই জায়গায় যে মনে করেন যে আমরা আম ভাঙতে এসে দেখছি যে এই জায়গায় এই জিনিসটা আছে। যেখানে কোরবানির হাট মানেই গরু ও ছাগলের আধিপত্য, সেখানে বেনাপোলের এই খামারে উটের উপস্থিতি হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু, যা ঈদের আনন্দে যোগ করেছে এক নতুন মাত্রা। মনিরা কাজুরি, ৭১। ঈদুল আজহাকে ঘিরে বাজারে বেড়েছে সব ধরনের মশলার দাম। বিশেষ করে এলাচের দাম বেড়েছে বেশি। এছাড়া জিরা, লবঙ্গ, দারুচিনি, কালোজিরার দামও কমেনি। পেঁয়াজ, রসুনের দামও বাড়তি। এদিকে বৃষ্টির অজুহাতে কোনো কোনো জেলায় 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। সহকর্মীদের তথ্য, ছবিতে প্রতিবেদন। গত সপ্তাহের তুলনায় কুমিল্লায় 800 থেকে 1200 টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 6500, 5600 ও 7000 টাকায়। এছাড়া লবঙ্গ কেজি প্রতি 2000, দারুচিনি 650 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি কালোজিরা, কাঠবাদামের দামও। এলাচের দাম সবচেয়ে হাই রে। যেরকম বড় এলাচটা প্রায় 6000 টাকা কেজি, ছোট এলাচটা 5600 টাকা কেজি। জিরা 650, 700 টাকা ভালোটা, তারপরে দারচিনি 450, 500 এরকম। চট্টগ্রামের খাতুনগঞ্জে ও খুচরা বাজারে লার্জ মিডিয়াম গ্রেড এলাচ বিক্রি হচ্ছে 4100 টাকায়, আর আরএস জাম্বো এলাচের দাম 4750 টাকা। বইয়ের এখানে আপনার যে ক্রপস কম হওয়ার কারণে এবং ওখানে বুকিং রেট বাড়ার কারণে এখানে আন্তর্জাতিক বাজার বাড়ার কারণে এখানে বাজারটা বেড়েছে। মানিকগঞ্জেও মশলার দাম কমেনি। জিরা বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা, দারুচিনি 600 টাকা, লবঙ্গ 1600 থেকে 1800 টাকায়, আর এলাচ 5000 থেকে 5200 টাকা ও গোলমরিচ বিক্রি হচ্ছে 1200 টাকা কেজিতে। এছাড়া পেঁয়াজ 55 থেকে 60, রসুন 120 থেকে 150 এবং আদা 120 টাকায় বিক্রি হচ্ছে। আর বৃষ্টির অজুহাতে সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। আগের লেভেলে আছে, এলাচটার দাম হলো বর্তমানে বেশি। 2 মাস 3 মাস আগে আসলো 4000 টাকা কেজি। এলাচ প্রকার ভেদে 5000 টাকা থেকে 5500 টাকা। রাজশাহীতেও মশলার দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 680 টাকা, 10 গ্রাম এলাচ মান ভেদে 55 থেকে 45 টাকা, লবঙ্গ ও গোলমরিচ 10 গ্রাম 15 টাকা এবং 100 গ্রাম দারুচিনি 60 টাকায় বিক্রি হচ্ছে। জিরার দাম কমতি নাই, দারচিনিও ঠিক আছে। দারচিনি এলাচ হলো আপনার 10 গ্রাম বিক্রি করে কোর্সা, যেটা এটা হলো 10 গ্রাম 55 টাকা। এদিকে ফরিদপুরের বাজারে বাড়েনি কোনো ধরনের মশলার দাম, তবে ঈদের আগ মুহূর্তে দাম কিছুটা বাড়তে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। মনিরা কাজুরি, ৭১। মাগুরা সদরে 30টি গ্রামে উৎপাদিত লিচুর বেচাকেনা প্রায় শেষ পর্যায়ে। দাম ভালো মিললেও গত মৌসুমের তুলনায় উৎপাদন কম হওয়ায় লিচু চাষির মুখে হাসি নেই। বৈরী আবহাওয়ার কারণে এবার মাত্র 20% গাছে ফলন এসেছে বলছেন ক্ষতিগ্রস্ত কৃষক। শরীফ তেহরান টুটুলের পাঠানো তথ্য, ছবিতে প্রতিবেদন। পথের পাশে লিচুর গাছ, সারি সারি, থোকায় থোকায় ঝুলছে লিচু। পথের পাশের গ্রামগুলোতে আছে লিচুর বাগান। মাগুরা সদর, হাজরাপুর, ইছাখাদা, উথলি, মিঠাপুর, খালিমপুর সহ প্রায় 30টি গ্রামের বাগানে লিচু হয়েছে সুস্বাদু। বাগান থেকেই বেচাকেনা শুরু হয়েছে চলতি মাসের মাঝামাঝি থেকে। বেশিরভাগ বাগানের লিচু শেষ, কিছু বাগানে রয়ে গেছে লিচু।
তবে বৈরী আবহাওয়ায় বাগানে লিচুর উৎপাদন এবার গত মৌসুমের চাইতে বেশ কম। সমস্ত বাংলাদেশের মধ্যে প্রথম লিচুটা উঠে এবং এই জন্য ভালো দাম পায়। দিনাজপুর ঈশ্বর দিক থেকে আমাদের লিচুটা আগে ওঠে, আমাদের লিচুটা সুস্বাদু, খেতে ভালো। অনেক জেলার লোক আসতে, পাইকাররা লিচু বেচা বিক্রি হচ্ছে, কিনতেছে অনেকেই। আমরা লিচুর সময় একটা উৎসবের মধ্যে থাকি। জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য মাগুরাবাসীর জন্য এটা গর্বের। আমাদের একটা দায়িত্ব বেড়ে গেল লিচুর গুণগত মান ঠিক রাখার জন্য। আমরা সামনে আরো চেষ্টা করব আরো ভালো হওয়ার জন্য এবং ভালো করার জন্য, এতে সারা বাংলাদেশেই যাতে সুনাম অর্জন করতে পারি। এবছর আবহাওয়াজনিত কারণে মাত্র 20% গাছে লিচুর ফলন হয়েছে, যার জন্য কৃষক ক্ষতির মুখে পড়েছে। মাগুরাতে 669 হেক্টর জমিতে লিচু চাষ হয়। এর মধ্যে 283 হেক্টর হাজারপুরি লিচু, 49 হেক্টর মুজফ্ফরপুরি লিচু, 281 হেক্টর মুম্বাই লিচু এবং 56 হেক্টর চায়না লিচু চাষ হয়। সম্প্রতি এখানকার লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই জেলা প্রশাসক বলছেন, লিচুর গুণগত মান ঠিক রাখার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এখানকার কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে, তারা অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসবে এবং মাগুরার অর্থনীতিতে একটি নতুন ইভেন্ট যুক্ত হয়েছে। আমরা আশা করি সকল কৃষক এবং এখানে আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সবার সম্মিলিত সহযোগিতায় আমরা এই হাজরাপুরের লিচুকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। মাগুরা জেলায় 659 হেক্টর জমিতে আগাম জাতের লিচুর চাষ হয়েছে। হাসান আহমেদ, ৭১। নিম্নচাপের প্রভাবে খাগড়াছড়িতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে চেঙ্গি মাইনী নদীতে হু হু করে বাড়ছে পানি। বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের শঙ্কাও বেড়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রশাসন প্রস্তুতি নিয়েছে। খাগড়াছড়ি জেলায় পাহাড় ধসের আশঙ্কায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম ও সরেজমিন পরিদর্শন কার্যক্রম জোরদার করেছে জেলা প্রশাসন। শুক্রবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ শহরের শালবন, কলাবাগান সহ বিভিন্ন পাহাড়ি এলাকা পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে মাইকিং সহ নানা প্রচারণা চালাচ্ছে প্রশাসন। পাহাড় ধসের আশঙ্কায় জেলা শহরে 4টি আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে। নির্বাচিত সরকার না আসলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রামের মুরাদপুরে এলজিইডি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীর স্মরণ সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কোনো দল ভোট চায় অথবা ভোট চায় না, এটি বিদেশে বলে লাভ নেই। দেশের কথা দেশের ভেতরেই বলতে হবে। পরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে বলেন, স্বাধীনতার পরে তিনি জাতিকে বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়ানোর পরিচিতি দিয়েছেন। দেশের নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধ হতে শিখিয়েছেন। মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করেছেন। সব ধর্মের মানুষকে একই সূত্রে ঐক্যবদ্ধ করেছেন। তাই তার আদর্শ দলের প্রত্যেক নেতাকর্মীকে ধারণ করতে হবে। যদি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন, এবং সেটা কোন দল চায় না চাই এটা বড় কথা না। গণতন্ত্রের প্রত্যাশায় বাংলাদেশের মানুষ আছে। আর কোনো কিছু কথা বললে আমরা দেশের মধ্যে বললেই ভালো, দেশের বাইরে গিয়ে বেশি কথা না বলে দেশের ভিতরে বললে, কারণ এটা তো বাংলাদেশের সমস্যা। এই সমস্যার বাইরে গিয়ে বলতে কোনো লাভ হবে না। আমাকে বাংলাদেশের মধ্যে বলে এখানে সমাধান করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে তা শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার পথিকৃৎ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কৃষি উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার কারণেই দেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং চাল রপ্তানি করতে পারছে। আমরা যারা এই রাজনীতিতে বিশ্বাস করি, আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, যে আন্দোলন, সেই লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। কোনো কারণে যদি আবার স্বৈরাচারী আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, তাহলে সেই দায় বর্তমান অন্তর্বর্তী সরকার ও দেশের
দায়িত্বরতদের নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমির হলরুমে জেলা বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একটি বিশেষ চক্র নির্বাচন বিলম্বিত করে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। তবে বাংলার জনগণের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। জনগণের ধৈর্য, সংযম, সহনশীলতার বাঁধ ভেঙে গেলে তারা আবারও রাস্তায় নেমে আসবে বলেও জানান তিনি। সংস্কার বিচার তো নির্বাচনের একটি বিকল্প, জাতীয় নির্বাচনের কি বিকল্প হতে পারে না? নির্বাচন হতে পারে না। আপনারা এই কথা বলে আপনারা একটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আবার এই ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগের দূষণদেরকে আবার রাজনীতি পুনঃ প্রবেশ করার একটা সুযোগ করে দিচ্ছেন। এই জন্য দাঁড়িয়ে হবেন আপনারা, যদি আওয়ামী লীগ আবার যদি কোনো সুযোগ পায়, তাই আওয়ামী লীগের দোষর দল হিসেবে আপনারা জনগণের কিংস পার্টি হিসেবে চিহ্নিত হচ্ছেন। ছাত্র জনতা রাজপথে নেমেছিল বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে বলে জানান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের থানা মোড়ে জাতীয় নাগরিক পার্টির এক পথ সমাবেশে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, দুই একটি রাজনৈতিক দল বা দুই একজন রাজনৈতিক নেতা আর প্রশাসনের কয়েকজন সদস্য মিলে এই অভ্যুত্থান সম্ভব নয়। যদি শুধুমাত্র কয়েকটি রাজনৈতিক দল মাঠে নামতো তাহলে এই অভ্যুত্থান হতো না। ছাত্র জনতা রাজপথে নেমেছে বলেই এই অভ্যুত্থান হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নাসের আলী খান ও ডাক্তার মাহমুদা মিতু। জেলার সদর সহ উপজেলার 7 উপজেলাতেই সমাবেশ হয়েছে। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। কারণ আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। বরগুনা সদরের লাকুরতলা এলাকার ফাতিমা আক্তার ফিহা জন্ম থেকেই শারীরিক সমস্যা থাকায় ফিহাকে 6 মাস বয়স থেকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ফিজিওথেরাপির জন্য নিয়ে আসে স্বজনরা। ফাতিমার এখন 1 বছর। গত 6 মাস ধরে তাকে চিকিৎসক পরিচয়ে থেরাপি দিচ্ছেন অফিসের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় মিস্ত্রি। কোনো ধরনের অভিজ্ঞতা না থাকলেও অসংখ্য শিশু থেকে বৃদ্ধকে থেরাপি দিচ্ছেন তিনি মোটা অঙ্কের বিনিময়ে। এছাড়াও অনৈতিকভাবে নারী রোগীদের সঞ্জয় মিস্ত্রির ফিজিওথেরাপি দেওয়ার দৃশ্য ধরা পড়েছে 71-এর ক্যামেরায়। আমরা তো আসি থেকে যদি দেখি যে সারে করতে, সবাই দেখে বড় মানুষের করে, বাচ্চাকে করে, তারপর নাকি হাগাতে করাই আমরা 2 মাস তো আমরা দেখছি হেই করে, অন্য কেউ করে না। আমরা দেখি তো অন্য কেউ করে না, হেই তো ছোট বড় সবাই দ্বারা করে। ওনার এখানে কি পদ, উনি এই বিষয়ে হ্যাঁ কইতে না তো আগের খাইলে মানুষ সব বুঝিনি দেই সবাই মুই। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টরা বলছেন একাধিকবার নিষেধ করলেও থেরাপি দেয়া বন্ধ করেননি সঞ্জয় মিস্ত্রি। উনি যেটা করে ওনার নিজের রিক্সে উনি করে, এটা আমার বলার কিছু নাই, এক্ষেত্রে আমি কিছু বলতে পারি না, যেহেতু উনি তো অফিসের প্রধান। বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার এমন তৎপরতাকে ভুল চিকিৎসা অবহিত করে দ্রুত সময়ের মধ্যে অপসারণ সহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি। আমি এটা প্রশাসনের হস্তক্ষেপ চাই এবং প্রশাসনের শীঘ্রই ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব। এদিকে এ বিষয়ে অভিযুক্তের দাবি, অভিজ্ঞতা না থাকলেও প্রাথমিক ধারণা থেকে থেরাপি দিচ্ছেন তিনি। দিতে পারি না, কিন্তু আমাদের নির্দেশনা আছে যে এখানে যে সবাই আমরা যারা আছি সবাই থেরাপির কাজ করতে পারি। তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি লেখার কথা জানান জেলা সমাজসেবা কর্মকর্তা ও সিভিল সার্জন। আর ওখানে যে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রয়েছেন উনি মূলত প্রশাসনিক এবং অফিসের অন্যান্য কর্মকাণ্ড মনিটরিং করবেন বা তার যে অন্যান্য কাজগুলো রয়েছে তার আসলে থেরাপি সহ সংশ্লিষ্ট কার্যক্রমগুলোর সাথে জড়িত হওয়ার বিষয়টা নয়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে নির্দেশনা দেওয়া আছে এবং জেলা প্রশাসন সহ আমাদের জেলা স্বাস্থ্য প্রশাসন সবসময় আমরা অভিযান পরিচালনা করি যে ভুয়া ডাক্তার কিংবা যারা রেজিস্টার্ড ডাক্তার নয় তাদের ব্যাপারে। প্রতিদিন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে প্রায় শতাধিক মানুষ সেবা নিতে আসে। ইমরান টিটু, 71, বরগুনা।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের ছড়রা গুলিতে আহত কৃষক নাসির চিকিৎসাধীন অবস্থায় 13 দিন পর মারা গেছেন। শুক্রবার রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান 17 তারিখে কৃষক নাসির ও তার সহযোগীরা মহেশপুর উপজেলার শ্যামকুর সীমান্ত দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়েছিল। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে নাসির সহযোগী সোহাগ রিপন সহ আহত হয়ে বাংলাদেশে ফিরে আসেন। আহত 3 জনের মধ্যে বাকি 2 জন সুস্থ হয়ে গেলেও আহত নাসির রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 58 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানিয়েছেন, বিএসএফের ছড়রা গুলিতে আহত হওয়ার তথ্য বিজিবির কাছে পরিবারের সদস্যরা গোপন করেছে, তবে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে 16 টন চাল জব্দ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। সিরাজগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প জানায়, সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জের নিমগাছি আর্মি ক্যাম্প থেকে পৃথক 2টি অভিযান চালানো হয়। এতে সিরাজগঞ্জ পৌর এলাকার মালসাপাড়া নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে 10 টন চাল জব্দ ও গুদাম মালিককে আটক করা হয়। অন্যদিকে রায়গঞ্জ উপজেলার চিরামপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে 6 টন সরকারি চাল ও জব্দ ও গুদামে থাকা 7 জনকে আটক করা হয়। সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর পর্যটকবাহী রাহাবার নামে এক হাউস বোট আগুনে পুড়ে হাউস বোটে থাকা 12 পর্যটক অল্পের জন্য রক্ষা পেয়েছেন। শুক্রবার রাতে পর্যটন স্পট শহীদ সিরাজ লেক সংলগ্ন পুটিয়া গ্রামের সামনে নদীতে এই আগুন লাগে। রাহাবার হাউস বোটের কর্মচারী ইব্রাহিম খলিল জানান, পর্যটকরা যার যার কেবিনের ভেতরে ছিলেন আর তারা রাতের খাবারের ব্যবস্থা করছিলেন। হাউস বোর্ডে জেনারেটর চালানো ছিল। কেবিনের একজন তার মোবাইল ফোন চার্জের মাল্টি প্লাগে লাগানো মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। প্রথমে নৌকার স্টাফরা চেষ্টা করছিল আগুন নেভাতে, কিন্তু তারা পারছিলেন না। বাতাসের মধ্যে তীব্র হয়ে ওঠে আগুন। পরে সঙ্গে থাকা অন্য একটি পর্যটকবাহী নৌকাতে তাদের পর্যটকদের দ্রুত তুলে দিয়ে কোনো রকম জীবন রক্ষা করেন তারা। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই হাউসবোটটি সম্পূর্ণ পুড়ে যায়। রাঙামাটির লংগদু ও নানিয়ারচর উপজেলার সঙ্গে সংযোগ সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার লংগদু উপজেলা সদরে উপজেলাবাসীর আয়োজিত মানববন্ধনে প্রেস ক্লাবের সভাপতি ABS মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও জামায়াত ইসলামী আমির নাসির উদ্দিন। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার 54 বছরেও জেলা সদরের সাথে লংগদু উপজেলার সড়ক পথে যোগাযোগ না থাকা সরকারের চরম ব্যর্থতা। অতি দ্রুত সময়ের মধ্যে এই সড়ক নির্মাণ বাস্তবায়ন করা না হলে লংগদু, বাঘাইছড়ি ও নানিয়ারচরবাসী তীব্র আন্দোলন গড়ে তুলবে। মানববন্ধনে উপজেলার জনপ্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু, কিশোর ও নারী উন্নয়নের সচেতনতা বৃদ্ধিতে টেলিভিশন সাংবাদিকদের জন্য 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস মিলনায়তনে ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস শিরোনামে কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশনের 30 জন সাংবাদিক অংশ নেন। দেশের রুই জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ ডিম ছেড়েছে। বৃহস্পতিবার রাতে 2টার দিকে আমতুয়া পয়েন্টে প্রথম ডিম ছাড়ে মা মাছ। এরপর নদীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে ডিম। শুরু হয় ডিম সংগ্রহ। আমতুয়া এলাকায় প্রথমে কার্প জাতীয় মা মাছ ডিম ছাড়ে। এরপর সেগুলো ছড়িয়ে পড়ে নদীর অন্যান্য অংশে। 5 শতাধিক জেলে তা সংগ্রহ করে। স্থানীয়রা জানান, প্রচণ্ড বৈরী আবহাওয়ার মধ্যেও রাত 2টা থেকে স্থানীয় জেলেরা নৌকা নিয়ে ডিম সংগ্রহে নামেন। শুক্রবার দিনভর ডিম সংগ্রহ কার্যক্রম চলছে। হালদা নদী নিয়ে PhD করা ডাক্তার শফিকুল ইসলাম জানান, প্রত্যেক সংগ্রাহক গড়ে 3 থেকে 4 বালতি ডিম পেয়েছেন। এখন পর্যন্ত মোট কত পরিমাণ ডিম হ্যাচারিতে পৌঁছেছে তা নিরূপণে কিছুটা সময় লাগবে। প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পূর্ণিমা বা অমাবস্যার রাতে পাহাড়ি ঢল ও বজ্রসহ বৃষ্টির সময় মা মাছ ডিম ছাড়ে। এসব ডিম পরবর্তী সময়ে হ্যাচারিতে নিয়ে সংরক্ষণ ও পোনা মাছ উৎপাদনে ব্যবহার করা হয়।
মানসিক চাপ দূর করে জীবনে আনন্দ ফিরিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব হ্যাপিনেসের 10 কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়সের প্রায় 5 শতাধিক নারী পুরুষ এই ম্যারাথনে অংশ নেয়। রান বিয়ন্ড স্ট্রেস, রান টুয়ার্ডস হ্যাপিনেস স্লোগানকে ধারণ করে শুক্রবার হয়েছে রান ফর হ্যাপিনেস 10 কিলোমিটারের ম্যারাথন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠ থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন, শহীদ ফরহাদ হোসেন হল, প্রশাসনিক ভবন, কলা ঝুপড়ি, জীববিজ্ঞান অনুষদ, শহীদ মিনার, প্রীতিলতা হল, সাউথ ক্যাম্পাস, 0 পয়েন্ট, বিশ্ববিদ্যালয়ের 2 নং গেট থেকে পুনরায় সেন্ট্রাল ফিল্ডে এসে শেষ হয় এই ম্যারাথন। ম্যারাথন শেষ করাদের মধ্যে পুরুষ ক্যাটাগরিতে প্রথম 3 জন, নারী ক্যাটাগরিতে প্রথম 3 জন ও ভেটেরান ক্যাটাগরিতে একজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। টাঙ্গাইলের মধুপুরে ফেলে দেয়া কলাগাছ ও আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন হস্তশিল্প সামগ্রী। এতে উদ্যোক্তা তৈরির পাশাপাশি বেকার নারী পুরুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে সেখানে। পরিবেশ বান্ধব এসব পণ্য রপ্তানিতে সরকারি সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। ফেলে দেয়া কলাগাছ ও আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে আকর্ষণীয় বিভিন্ন পণ্য। হস্তশিল্প তৈরির এই কর্মযজ্ঞ চালাচ্ছেন টাঙ্গাইলের মধুপুরের নারীরা। উদ্যোক্তারা বলছেন, মেশিনের মাধ্যমে গাছ ও পাতা থেকে আঁশ বের করে পানিতে ধুয়ে রোদে শুকিয়ে নেন তারা। এরপর সেই আঁশ দিয়ে তৈরি করেন ব্যাগ, জুতা, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, জুয়েলারি বক্স সহ বিভিন্ন পণ্য। কলার আঁশ দিয়ে রশি, বেনি এগুলি তৈরি করি আমরা নিজেরাই। আমরা টিস্যু বক্স বানাই আনারসের বেনি দিয়ে, আঁশ দিয়ে। এগুলো আগে রশি লাগে পাহাই হাইরে, তারপরে সুতা দিয়ে মেশিন দিয়ে সেলাই করে তারপরে বানান লাগে। ওরা এখানে এসে ট্রেনিং নিচ্ছে। ট্রেনিং নেওয়ার পরে পরিবারের একটা আয় উৎস তারা করছে। ব্যুরো ক্রাফট নামে একটি প্রজেক্টের মাধ্যমে নারীদের এসব পণ্য তৈরির উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানান ব্যুরো বাংলাদেশের কর্মকর্তারা। এখানে কাজ করে অনেকেই সংসারের হাল ধরেছেন। তবে সরকারি সহায়তায় সরাসরি রপ্তানি করা গেলে উদ্যোক্তা আরও বাড়বে বলে আশা করছেন তারা। বর্তমানে আমরা এই কলা গাছ এবং আনারসের পাতা থেকে হোম ডেকোর পণ্য সহ, অফিস ডেকোর পণ্য সহ 50-এর অধিক পণ্য তৈরি করে থাকি। এই পণ্যগুলো তৈরি করে আমাদের অত্র এলাকার মেয়েদের কর্মসংস্থান হচ্ছে। তারা এখানে গ্রামে থেকেই ইনকাম করছে এবং তাদের পরিবার পরিচালনা করছে। যদিও একটু মধ্যবিত্তদের জন্য এক্সপেন্সিভ, কিন্তু আমাদের টার্গেট এটা আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে এই হস্তশিল্পগুলি রপ্তানি করার জন্য। প্রাথমিক অবস্থায় আমরা লোকাল মার্কেটে বিভিন্ন মেলায় উপস্থাপন করেছি। দেশের চাহিদা মিটিয়ে পরিবেশ বান্ধব এসব পণ্য আমেরিকা, চীন, ইতালি, সিঙ্গাপুর সহ বিশ্বের অন্তত 56টি দেশে রপ্তানি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ফারদিন নীরব, ৭১। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।